ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 8-এর ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, যেটা তোমরা অক্টোবরের জন্য পাবে স্কুল থেকে, তার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, শুরু করছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশ, এটা তোমাদের পার্ট 7। একে আছে রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। রিড দ্য ফলোয়িং ভার্স, এখানে তোমাদের একটা কবিতার অংশ তুলে দেওয়া রয়েছে, সেটা পড়ো। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও দ্যাট ফলো, যেগুলো নিচে দেওয়া আছে। তো এই কবিতাটা তোমাদের দ্য সি বলে যে টেক্সট বইতে কবিতাটা রয়েছে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। তো কবিতাটি আমি এখানে যেটুকু দেওয়া আছে পড়ে আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর দেখো প্রশ্নগুলো করতে অনেক সুবিধা হবে। দ্য সি ইজ আ হাংরি ডগ, জায়েন্ট অ্যান্ড গ্রে। দ্য সি মানে সমুদ্র, ইজ আ হাংরি ডগ, একটা ক্ষুধার্ত কুকুর। সমুদ্রকে এই কবিতাটিতে একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। জায়েন্ট অ্যান্ড গ্রে, জায়েন্ট মানে কি? জায়েন্ট মানে হচ্ছে, যার আক্ষরিক অর্থ হচ্ছে দৈত্য, এবং গ্রে মানে হচ্ছে ধূসর। তো এখানে যে সমুদ্রকে, বিশাল আকারের যেহেতু সমুদ্র তাই তাকে জায়েন্ট বলা হয়েছে, এবং গ্রে মানে ধূসর। ধূসর মানে একটা খারাপ দিক বহন করে, ধূসর বা গ্রে কালার, সেই জন্য এখানে গ্রে ওটা বলা হয়েছে। তাহলে জায়েন্ট অ্যান্ড গ্রে মানে বিশাল আকারের ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস, hour after hour he gnaws the rumbling tumbling stones and bones. হি রোলস, হিটা হচ্ছে সমুদ্রকে হি বলা হয়েছে। হি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোনো ব্যক্তির ক্ষেত্রে, কোনো পার্সনের ক্ষেত্রে হি ব্যবহার করা হয়। তো এখানে হি প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে সমুদ্রকে বোঝানোর জন্য, অর্থাৎ সমুদ্রকে এখানে পার্সনিফাই করা হয়েছে। সে কি করে? রোলস অন দ্য বিচ, বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। তো সমুদ্র সৈকতের উপর আছড়ে পড়ে অল ডে মানে সারাটা দিন। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস, উইথ হিজ ক্ল্যাশিং টিথ মানে হচ্ছে অগোছালো দাঁতগুলো, মানে যে দাঁতগুলো সুসজ্জিত নয়, তো সেই রকম দাঁত। অ্যান্ড শ্যাগি জস মানে হচ্ছে যে চোয়াল, লোমশ চোয়ালগুলোর দ্বারা। আওয়ার আফটার আওয়ার মানে ঘন্টার পর ঘন্টা। হি নজ মানে হচ্ছে যেটাকে বলা হয় খইয়ে দেওয়া। তো এখানে কুকুরের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে নস, সেটা হচ্ছে তার মানে হচ্ছে চিবিয়ে খায় বা চেবানো, কিন্তু সমুদ্রের অর্থে ব্যবহার করা হচ্ছে খইয়ে দেওয়া। কি খইয়ে দেয়? দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, স্টোন মানে পাথর। তো সমুদ্র বিচে বা সমুদ্র সৈকতে যে সমস্ত স্টোন বা পাথরগুলো গড়াগড়ি করে, তো সেগুলোকে খইয়ে দেয়। অ্যান্ড বোনস ব্যবহার করা হয়েছে। বোন মানে হচ্ছে হাড়। তো কুকুর যেরকম হাড়কে চিবোয়, তো সমুদ্রকেও বলা হয়েছে যে সমুদ্র এই যে রাম্বলিং টাম্বলিং স্টোনগুলো রয়েছে সেগুলোকেও চেবাতে থাকে। দ্য জায়েন্ট সি ডগ মোন্স লেকিং হিজ গ্রেজি পজ। দ্য জায়েন্ট সি ডগ মানে জায়েন্ট মানে দৈত্য স্বরূপ, সি ডগ মানে যে সমুদ্রকে যে কুকুর স্বরূপ বলা হয়েছে। তো মোন্স মানে হচ্ছে আর্তনাদ করে বা গোঙানো। তো সেটা করে কি? লিকিং হিজ গ্রেজি পজ, লিকিং মানে হচ্ছে চাটতে হিজ গ্রেজি পজ মানে তার যে তৈলাক্ত পাগুলো রয়েছে সেইভাবে যেন কুকুরটা যেন তার পা চাটতে গোঙাচ্ছে, সেই রকমভাবেই এই যে সমুদ্রের স্রোত মানে তার যে ঢেউয়ের যে আছাড় পাছাড় খাওয়াটা, সেটাকে বলা হয়েছে মোন্স মানে আর্তনাদ করছে। কিভাবে না, একটা কুকুর যেমন তার যে সেই তৈলাক্ত পাগুলো চেটে যেমন গোঙায়, ঠিক তেমনভাবে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এইবার আমরা প্রশ্নগুলো দেখো সলভ করব। এ আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে সম্পূর্ণ করো, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলিকে। এখানে দেখো 1, 2, 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ 3টে বাক্য দেওয়া আছে। এখানে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, এখানে রয়েছে তোমাদের 3 নম্বর। তাই দেখো, দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক আ। দ্য সি মানে সমুদ্র, অ্যাপিয়ার্স মানে এই কবিতাটিতে আর কি দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে টু বি লাইক আ মানে কিসের মতো। তাহলে দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক আ হাংরি ডগ, তাহলে এখানে লিখব হাংরি ডগ। ওকে, দ্য সি অ্যাপিয়ার্স টু বি লাইক আ হাংরি ডগ মানে একটা ক্ষুধার্ত কুকুরের মতো। দ্য সি নজ, দ্য সি মানে সমুদ্র, নজ মানে হচ্ছে খইয়ে দেয়।
এখানে তোমরা হয়তো কোথাও কোথাও পেয়ে থাকবে বা জেনে থাকবে যে আওয়ার আফটার আওয়ার হি নজ, মানে ঘন্টার পর ঘন্টা সে নজ, মানে হচ্ছে কুকুরের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে কি চেবাচ্ছে। কিন্তু এখানে তোমাদের দেখো বলা হয়েছে দ্য সি নজ, মানে সমুদ্র খইয়ে দেয়, কি খইয়ে দেয়, দ্য রামব্লিং টাম্বলিং স্টোনস। তো এখানে এটা তোমরা লিখবে দ্য রামব্লিং টাম্বলিং স্টোনস, মানে যে পাথরগুলো সমুদ্র সৈকতে গড়াগড়ি খায় তাদেরকে খইয়ে দেয়। ঠিক আছে, তোমরা যদি এখানে আওয়ার আফটার আওয়ারও লেখো, দেখো এখানে মিনিংটা কীরকম হচ্ছে, দ্য সি মানে সমুদ্রটি খইয়ে দেয় ঘন্টার পর ঘন্টা, কিন্তু কি ঘন্টার পর ঘন্টা খইয়ে দেয়, তাই না? তাহলে একটু অপূর্ণ থেকে যাচ্ছে, তো সম্পূর্ণ করার জন্য দ্য সি নজ দ্য রামব্লিং টাম্বলিং স্টোনস এরকমভাবে লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর রয়েছে থ্রু আউট দ্য ডে, সারাটা দিন ধরে দ্য সি মানে সমুদ্র মোন্স মানে গর্জন করে বা আর্তনাদ করে, লাইক আ ডগ মানে একটা কুকুরের মতো, বাই এখানে দেখো লিকিং হিজ গ্রেজি পজ মানে হচ্ছে কি তার যে তৈলাক্ত পাগুলো চাটতে চাটতে কুকুর যেরকম গোঙায়, তো ঠিক সেরকমভাবেই সমুদ্র তার যে আর্তনাদ করে। তাহলে লাইক আ ডগ বাই লিকিং his greasy paws। ওকে, নেক্সট দেখো বিয়ে দাগে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া রয়েছে 2 নম্বর করে, 2 2 4। তাহলে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি আছে দেখো উইথ হুম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড। উইথ হুম মানে কার সঙ্গে, হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড মানে সমুদ্রকে তুলনা করা হয়েছে। তাহলে উত্তর লিখবে দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ আ হাংরি ডগ মানে সমুদ্রকে তুলনা করা হয়েছে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য সি ডু অল ডে। হোয়াট ডাজ দ্য সি ডু মানে সমুদ্র কি করে, অল ডে মানে সারাটা দিন। তো উত্তর লিখবে অল ডে দ্য সি রোলস অন দ্য বিচ। সারাটা দিন সমুদ্র রোলস মানে আছড়ে পড়ে, অন দ্য বিচ মানে সমুদ্র সৈকতে। নেক্সট এখানে 2 এর দাগে দেখো বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেরকমভাবে বলা হয়েছে সেইভাবে করতে হবে। এখানে 5টা দেওয়া রয়েছে তোমাদের প্রশ্ন, তো 1 নম্বর করে এখানে রয়েছে তোমাদের 5 নম্বর। তো দেখে নাও প্রথমটা কি বলেছে দেখো, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স। কোচ যে খেলোয়াড় তাদেরকে বলেছিলেন ব্রেভো সাবাস, ইউ হ্যাভ প্লেড ওয়েল, তোমরা খুব ভালো খেলেছো। তো এটাকে বলেছে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে, তার মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো দেখো এখানে হবে দ্য কোচ চিয়ার্ড দ্য প্লেয়ার্স। চিয়ার্ড কেন করলাম, দেখো এখানে ব্রেভও বলেছেন, তাহলে সাবাস তার মানে তাদেরকে একটা অভিবাদন জানিয়েছেন, সেই কারণে চিয়ার্ড কথাটা ব্যবহার করা হয়েছে। দ্য কোচ চিয়ার্ড দ্য প্লেয়ার্স তাদেরকে অভিবাদন জানিয়েছিলেন, অ্যান্ড সেড এবং বলেছিলেন দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল এবং বলেছিলেন যে তারা ভালো খেলেছিল। নেক্সট দেখো এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। প্রত্যেক দিন সকালবেলা হি হ্যাজ টু গো তাকে যেতে হয় ফর এ ওয়াক মানে হাঁটতে। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। ইনফিনিটিভ কোনটা সেটা এই বাক্যে ব্যবহার করা হয়েছে সেটা আন্ডারলাইন করতে হবে। তো দেখো এখানে হি হ্যাজ টু গো, এখানে ভার্বের সঙ্গে টু যোগ করা হয়েছে। কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো যেতে। তো সেই কারণে সবসময় মনে করবে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে টু ব্যবহার করে ইনফিনিটিভ করতে হয়। তাহলে টু গোটা হচ্ছে ইনফিনিটিভ, এখানে আন্ডারলাইন করবে। আমি এখানে লিখে দিলাম টু গো। ওকে, নেক্সট দেখো নাম্বার 3, নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট। এখনকার দিনে সাপ্লাই অফ ফুড গ্রেনস মানে খাদ্যশস্য সরবরাহ ইজ অ্যাবান্ডেন্ট মানে প্রচুর বা প্রাচুর্য। তো এখানে কি করতে বলা হয়েছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম।
রিপ্লেস মানে সরাও দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডটা নিচে দাগ দেওয়া আছে সেই শব্দটাকে উইথ ইটস অ্যান্টোনিম, তার বিপরীত শব্দ দিয়ে। তো অ্যাবান্ডন্টের বিপরীত শব্দ হচ্ছে স্কার্স। তাহলে এখানে সেন্টেন্সটা পুরো লিখবে। স্কার্স মানে হচ্ছে দুর্লভ। নাও আ ডেজ সাপ্লাই of food grains is scarce, মানে দুর্লভ। এখনকার দিনে খাদ্যশস্য সরবরাহ হলো দুর্লভ। তাহলে স্কার্সটা হচ্ছে অ্যাবান্ডন্টের অ্যান্টোনিম। নেক্সট দেখো 4 রয়েছে কি, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। দিস ইজ দ্য প্লেস, এটা হয় সেই জায়গা, হোয়ার মানে যেখানে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। এখানে কি বলা হয়েছে, আন্ডারলাইন দ্য মেইন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। আন্ডারলাইন করতে হবে অর্থাৎ নিচে দাগ দিতে হবে যেটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ তার নিচে, অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ, এবং যেটা সাবঅর্ডিনেট ক্লজ অ্যাকচুয়ালি যাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, তো তাকে কি করতে হবে, সার্কেল করতে হবে। তো আমরা সবাই জানি যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বা মেন ক্লজ হচ্ছে অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না বা নির্ভর করে না, সেটা আলাদাভাবে বসতে পারে। তো এখানে দেখো কি বলা হয়েছে, আন্ডারলাইন করতে বলা হয়েছে। এখানে দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, কারণ দেখো ওয়্যার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, তাহলে এর আগে কোনো কিছু আগে বা পরে হবে, যার জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 5, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। দ্য নিউজ মানে সংবাদটি, দ্যাট শকড মি মানে আমাকে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, প্রুভড ফলস মানে যেটা মানে প্রমাণিত হয়েছিল ফলস বা মিথ্যে স্বরূপ। এখানে দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই বাক্যটিতে কী ধরনের ক্লজ ব্যবহার করা হয়েছে সেটা শনাক্ত করতে হবে। তো দেখো দ্য নিউজ খবর, যেটা মানে কোনটা, দ্যাট শকড মি প্রুভড ফলস, তাহলে এখানে হচ্ছে এটা হবে নাউন ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে এই ক্লজটা হচ্ছে নাউনের মতো কাজ করছে। কোনটা শকড করেছিল, দ্য নিউজ মানে সংবাদটি, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এখানে আমি লিখলাম নাউন ক্লজ। ওকে, নেক্সট দেখো 3 দাগে আছে রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস 80টি শব্দের মধ্যে, অন দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, মানে প্রতিদিন এক্সারসাইজ মানে হচ্ছে শরীরচর্চা, তো প্রত্যেক দিন শরীরচর্চার একটা উপকারিতা নিয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি এই নিচে কয়েকটা পয়েন্টস দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। তো প্যারাগ্রাফটা দেখে নাও। দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ, a healthy lifestyle demands regular exercise and it is an integral part of being fit, মানে হচ্ছে এটা হচ্ছে কি একটা হেলদি লাইফস্টাইল মানে একটা স্বাস্থ্যবান যে আমাদের যে জীবনযাত্রা, ডিম্যান্ডস মানে যেটা চাই কি রেগুলার এক্সারসাইজ, মানে ভালোভাবে বাঁচার জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ করা দরকার। অ্যান্ড ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ বিং ফিট, মানে শরীর মানে ফিট থাকার জন্য এটা একটা কিন্তু প্রাথমিক পর্যায়। Not only does regular exercise help to reduce the risk of developing diseases, শুধুমাত্র যে রেগুলার এক্সারসাইজ আমাদেরকে ডিজিজ থেকে মানে রোগ প্রতিরোধ করে বা রোগে আমরা পড়ার থেকে আমাদেরকে মানে সেটাকে কমায়, অ্যান্ড ম্যানেজ ওয়েট, এবং যেটা আমাদের ওয়েট অর্থাৎ ওজন ম্যানেজ করে, অর্থাৎ আমাদের শরীরের ওয়েট যাতে আমরা ঠিকঠাক করতে পারি, শুধুমাত্র এই জন্যই কিন্তু রেগুলার এক্সারসাইজ আমাদেরকে হেল্প করে তা নয়, বাট ইট ক্যান অলসো হেল্প টু প্রিভেন্ট মেন্টাল হেলথ প্রবলেম। ইট ক্যান অলসো হেল্প মানে এটা এছাড়া অন্যতে সাহায্য করে কি করতে, টু প্রিভেন্ট মানে আটকাতে, মেন্টাল হেলথ প্রবলেম মানে আমাদের যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা, তো সেই সমস্যাগুলো দূর করতেও রেগুলার এক্সারসাইজ হচ্ছে হেল্প করে। এক্সারসাইজ হেল্পস ইন দ্য স্টিমুলেশন মাসলস ডেভেলপমেন্ট, জয়েন্টস অ্যান্ড বোনস, তাহলে এক্সারসাইজ মানে শরীরচর্চা সাহায্য করে কিসে, মাসলস ডেভেলপমেন্টের যে অর্থাৎ আমাদের মাসলের যে উন্নতি হয় অর্থাৎ সেগুলো ডেভেলপ হয়, তার উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, জয়েন্টস অ্যান্ড বোনস, এবং যে আমাদের জয়েন্টগুলো রয়েছে এবং হাড় রয়েছে, বোনসগুলো রয়েছে সেগুলোকেও উদ্দীপ্ত করে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাংস অ্যান্ড হার্ট, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ফুসফুস এবং হার্টও আমাদেরকে মানে আমাদের ডেভেলপ করে। এক্সারসাইজ হেল্পস আ পারসন টু মেনটেন আ কনস্ট্যান্ট হেলদি ওয়েট,
এক্সারসাইজ কি করে, একটা মানুষকে হেল্প করে, সাহায্য করে তার যে হেলদি ওয়েট, মানে তার যাতে একটা স্বাস্থ্যসম্মত ওয়েট, অর্থাৎ তার বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী তার একটা নিজস্ব ওজন থাকা প্রয়োজন। তো এক্সারসাইজটা আমাদের সেই ক্ষেত্রে হেল্প করে। ইট অলসো হেল্পস ইয়াং পিপল টু ম্যানেজ সিমটমস অফ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। ইট অলসো হেল্পস মানে এটা এছাড়াও সাহায্য করে কিসে, ইয়াং পিপলকে, মানে যুবক যারা অল্প বয়স তাদেরকে, টু ম্যানেজ সিমটমস অফ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, বিভিন্ন ডিপ্রেশন মানে হতাশা বা উদ্বিগ্নতা, তো এই বিষয়গুলো কাটাতেও সাহায্য করে। এ পার্সন স্টেজ হ্যাপিয়ার বিং ফিট অ্যান্ড হেলদি, একটা মানুষ কি করে থাকতে পারে খুশি, ফিট থাকতে পারে অ্যান্ড হেলদি এবং স্বাস্থ্যবান থাকতে পারে। The self-confidence of a person is increased with the increased immunity power. The self-confidence মানে আত্মবিশ্বাস of a person, মানে একজন মানুষের আত্মবিশ্বাস is increased মানে বাড়ে এই এক্সারসাইজের ফলে। With the increased immunity power helps the body to fight against cancerous cells. আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তো তার সাহায্যে ক্যান্সারাস সেল মানে আমাদের শরীরে যে ক্যান্সারের যে সেল বা কোষগুলো থাকে তার বিরুদ্ধেও মানে ফাইট করে, অর্থাৎ লড়াই করে। ইট ইজ ভেরি ইউজফুল ফর এনি প্রেশার সিচুয়েশন, হেলদি মাইন্ড রিঅ্যাক্টস বেটার। যে কোনো ধরনের চাপ যে সিচুয়েশান থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো এক্সারসাইজ কিন্তু অনেকটা রিলিফ করে। হেলদি মাইন্ড রিঅ্যাক্টস বেটার মানে আমাদের মন সুস্থ থাকলেই কিন্তু সব সুস্থ থাকে। এক্সারসাইজ ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার রেগুলার লাইফস। তো এক্সারসাইজ হচ্ছে খুবই মানে ইউজফুল মানে উপকারী ফর আওয়ার রেগুলার লাইফস, মানে আমাদের যে দৈনন্দিন জীবনে তো এক্সারসাইজের অনেক বেশি গুরুত্ব রয়েছে। তো এটাই ছিল তোমাদের ক্লাস 8-এর ইংলিশ বিষয়ের পার্ট 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।